২০ শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন হলে শিল্পে অস্থিরতা বাড়বে আর দুর্বল হবে দেশের অর্থনীতি, মনে করছে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ। মঙ্গলবার রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন পোশাক খাতের ব্যবসায়ীরা। তাদের দাবি, বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাস্তবায়ন হলে বৈদেশিক বিনিয়োগ কমে রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। বিদ্যমান শ্রম আইন অনুযায়ী কারখানায় ট্রেড ইউনিয়ন করতে ২০% শ্রমিকের সম্মতি লাগত, কিন্তু বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ ২০২৫-এ শতাংশ বাদ দিয়ে ন্যূনতম ২০ জন শ্রমিকের সম্মতি থাকলেই ট্রেড ইউনিয়ন করা যাবে এমন বিধান যুক্ত হয়। অধ্যাদেশ অনুযায়ী একটি কারখানায় সর্বোচ্চ ট্রেড ইউনিয়ন হতে পারবে ৫টি, যা আগে ছিল ৩টি। এবার শ্রম সংশোধন অধ্যাদেশের বিরোধিতা করে সংবাদ সম্মেলন করে বিজিএমইএ। তাদের দাবি, ট্রেড ইউনিয়নের নামে তৃতীয় পক্ষকে সুযোগ করে দিতে এই অধ্যাদেশ করা হয়েছে। এমন অযৌক্তিক শ্রম আইন কার্যকর করে তাহলে বৈদেশিক বিনিয়োগ কমবে, রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, শিল্পে অস্থিরতা তৈরি হবে এবং সর্বোপরি দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাবে। সংবাদ সম্মেলনে বলা হয়, নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে তৈরি পোশাক খাত। তাই এলডিসি গ্র্যাজুয়েশনের পথ মসৃণ রাখা ও প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে উত্তরণের সময়সীমা অন্তত ৩ বছর পিছিয়ে দেওয়ার দাবি তাদের। বেসিক্যালি ৩ বছর মানে হচ্ছে ৭ বছর। আমাদের হাতে এখনো ১ বছর সময় আছে, যেটা হবে ২০২৬ সালের নভেম্বরে। এরপরে ৩ বছর আমরা পাবো ট্রানজিশন টাইম, আর আরো ৩ বছর আমরা বৃদ্ধি করার কথা বলছি, তার মানে ২০৩৫ সাল। একই সাথে ব্যবসায়ীদের অভিযোগ, আলোচনা না করেই বৃদ্ধি করা হয়েছে চট্টগ্রাম বন্দরে সার্ভিস চার্জ। কার সাথে এই সিদ্ধান্ত তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। কেন 41%? এবং অবশ্যই যারা ইউজার তাদের সাথে কিন্তু ডিসকাশন না করে এই ধরনের উদ্যোগ কার স্বার্থে করা হলো? একটা সরকারি সেবামূলক প্রতিষ্ঠান প্রফিটে আছে, এরপরে 41% ট্যারিফ বাড়বে কেন? এটা আমাদের কাছে কোনোভাবেই বোধগম্য নয়। নানা প্রতিকূলতায় গত ১ বছরে দেশের ২৫৮টি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। নতুন যে বিধানটি হয়েছে, ২০ জন শ্রমিকের সম্মতিতেই ট্রেড ইউনিয়ন করা যাবে, সংশোধিত শ্রম আইন ২০২৫-এর এই বিষয়টিকে ঝুঁকিপূর্ণ বলছেন অনেক শিল্প মালিকরা। আপনার মতামত কি এ বিষয়ে? অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে ২০ জন শ্রমিক কিন্তু সব ক্ষেত্রে না, এটা একটা স্ল্যাব করে দেওয়া হয়েছে আমি যতদূর জেনেছি, যে এবং সেখানে মালিকদের প্রতিনিধি, শ্রমিকদের প্রতিনিধি, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি আলোচনা যে হয় টিসিসিতে ট্রাইপার্টাইট কথা, সেখানে প্রচুর আলোচনা হয়েছে। অনেক ক্ষেত্রে আমিও উপস্থিত ছিলাম সেই ধরনের আলোচনায়। এই স্ল্যাব গুলো কিন্তু মালিকদের পক্ষ থেকেই সুপারিশটা করা হয়েছিল যে সংখ্যা ভেদে আপনার শ্রমিকদের সংখ্যা অনুযায়ী একটা যেন স্ল্যাব করা হয়। সেখানে ২০ হচ্ছে একদম সর্বনিম্ন, যে এবং সেটা গার্মেন্টস সেক্টরে খুব কম শিল্পই, কম কারখানাই আছে যেটি এই ২০ জনের মধ্যে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এখানে যেটা একটু ভুল বোঝাবুঝি হচ্ছে, বরঞ্চ ছোট কারখানার শ্রমিকরা এই সংশোধনীতে সমস্যা করবে। তাদেরকে এখন তো শতকরা ২০ জন হলে ২০% হলে ইউনিয়ন করতে পারে, তাদেরকে অনেক বেশি পার্সেন্ট দিতে হবে। অর্থাৎ গার্মেন্ট শিল্পের জন্য প্রথম কথা হচ্ছে ইউনিয়নের সারা পৃথিবীতে যারা উন্নত দেশ, যারা ব্যবসায়ী আমাদের চেয়ে অনেক উন্নত, অনেক শক্তিশালী ভিত্তির উপরে দাঁড়ানো, সেখানে ৭ জন ৫ জন নিয়ে ইউনিয়ন করা যায়। বাংলাদেশের সংবিধান আমাদের এই ইউনিয়ন করার ক্ষেত্রে এরকম কোনো শর্ত দেয়নি। এটা এবার যে সংশোধনীতে যে প্রস্তাবটা এসেছে, এখনো তো গেজেট তো হয়নি, তাতে কিন্তু মানে গার্মেন্টস শিল্পে ২০ জন হলেই কোনো কারখানা ইউনিয়ন করতে পারবে, সেটা ৩০০ জন কয়টা গার্মেন্টস কারখানা আছে। অতএব আমি মনে করি যে নীতিগতভাবে ইউনিয়ন করলে কারখানা সংকটে পড়বে, এটা কোনোভাবেই কিন্তু সঠিক না, বাস্তবসম্মত। বরঞ্চ যে আমি যেটুকু শুনলাম, তাদের অন্যান্য যে উদ্যোগগুলো আছে, যে এলডিসি গ্রাজুয়েশন, আপনার হঠাৎ করে শুল্ক বাড়িয়ে দেওয়া পোর্টের, বা অন্যান্য ব্যবসা সংক্রান্ত সুপারিশগুলো, সেগুলো ইউনিয়ন থাকলে
মালিক শ্রমিক একত্রে এটি নিয়ে কথা বলতে পারে, কারণ শিল্পের দুইটি আপনার সম্পৃক্ত, তারা দুটো অংশ। আমাদের শিল্পের, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের বড় সংকটটাই আমি মনে করি যে এখানে শ্রমিকরা কোনোভাবে সম্পৃক্ত করা হয় না শ্রমিকদেরকে, যার জন্য এবং সুলতানুদ্দিন আহমেদ, আপনি বলতে চাচ্ছেন যে এটি আসলে বাস্তবসম্মত। তবে অনেকে বলছেন শিল্পাঞ্চলে নতুন আইন বাস্তবায়নে অস্থিরতার শঙ্কা করা হচ্ছে। এই অস্থিরতার শঙ্কাটা আসলে কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয়েছে যে ইউনিয়নের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা তৈরি করা হয়েছিল দীর্ঘদিন যাবৎ, এবং ইপিজে তৈরি পোশাক শিল্পের মতো কিছু শিল্পে ইউনিয়ন করার ক্ষেত্রে যে বাধাগুলো ছিল, সেগুলোর জন্য সংকট তৈরি হয়েছে। আমরা যদি গত 5ই আগস্টের পর থেকেই 1 বছর 4 মাসের একটা হিসাব করি, তাহলে দেখবেন যে যতগুলো আন্দোলন হয়েছে তার অধিকাংশ আন্দোলন হয়েছে বকেয়া মজুরির দাবিতে এবং কারখানা বন্ধ হওয়া, কারখানা খুলে দেওয়ার দাবিতে। শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবি করতেছে। এই যে বকেয়া মজুরির জন্য যে এত হলো, এত কর্মঘন্টা নষ্ট হলো, এত মানুষ জীবন দিল, শ্রমিকরা পর্যন্ত, কারখানা উৎপাদন ক্ষতিগ্রস্ত হলো, পুরো শিল্পের ভাবমূর্তি নষ্ট হলো, এর একটা বড় কারণ কিন্তু ওইখানে মালিকদের শ্রমিকদের সাথে কথা বলার কোনো প্রতিনিধি নেই। আমাদের ইউনিয়নের মূল বিষয়টা বুঝতে হবে। ইউনিয়ন কোনো বিশৃঙ্খলা তৈরি করা কোনো প্রতিষ্ঠান না। ইউনিয়ন সারা পৃথিবীতে এটি আপনার একটি আইনি প্রতিষ্ঠান, যা শ্রমিকদেরকে প্রতিনিধিত্ব করে এবং মালিক একটি বৈধ প্রতিনিধি পায় কথা বলার জন্য। এখানে কেউ দুই পক্ষ না, এখানে দুইটা পক্ষ হলেও কেউ পরস্পর বিরোধী না। মালিকের একটি, যেহেতু অনেক শ্রমিক, সেহেতু মালিকের একটি বৈধ প্রতিনিধি থাকতে হয় যাদের সাথে সে কথা বলবে। আবার শ্রমিকদেরও একটা নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধির মাধ্যমে কথা বলবে, হাজার হাজার শ্রমিক একত্রে কথা বলবে। এটি হচ্ছে মূল ব্যাপার। আপনি বলতে চাচ্ছেন তারা পরস্পর বিরোধী না। তো সেক্ষেত্রে একটা বিষয় আছে যে শিল্প মালিকরা অনেকে বলছেন যে নাম সর্বস্ব ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠানের জন্য অনেক সময় হয়রানির কারণ হন। সেক্ষেত্রে ট্রেড ইউনিয়নের জবাবদিহির জায়গা কতটুকু, একটু সংক্ষেপে যদি বলতেন। ট্রেড ইউনিয়ন নিবন্ধনের আইন অনুযায়ী সম্পূর্ণভাবে জবাবদিহি। এখানে আনফেয়ার লেবার প্র্যাকটিসের যে আইনগুলো আছে সেগুলো যদি দেখেন, যে ট্রেড ইউনিয়ন প্রত্যেকটা ক্ষেত্রে জবাবদিহি, প্রত্যেকটা আইনি প্রতিষ্ঠানকে, একটা ক্লাবকেও যখনই সে নিবন্ধিত হয় তখন তাকে জবাবদিহি করতে হয়। সমস্যা হচ্ছে যে আমরা বসে ঠিক করতে হবে যে আপনার কোথায় বিশৃঙ্খলাটা তৈরি হচ্ছে, সেজন্য কারা দায়ী। এবং এই যে কয়েকজন মিলে ইউনিয়ন করলেই বিশৃঙ্খলা ব্যাপারটা এরকম না। যদি আমরা দর কষাকষির প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখতে পারি, নিয়মিত একটি গণতান্ত্রিক ব্যবস্থা যদি বিদ্যমান থাকে কারখানার মধ্যে, আলোচনার জন্য বিদ্যমান থাকে, তাহলে কিন্তু ওই কয়জন মিলে ইউনিয়ন করলে এটি কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে ইউনিয়নটা কিভাবে ফাংশন করলো এবং সেখানে মালিক শ্রমিক উভয় পক্ষ আলোচনার পরিবেশটা কিভাবে তৈরি হলো, এর উপরে নির্ভর করে একটি ইউনিয়ন কি ধরনের ভূমিকা পালন করবে, মালিক কি ধরনের ভূমিকা পালন করবে। ওই প্রক্রিয়াগুলো না করে যদি শুধুমাত্র কয়েকজনকে ইউনিয়ন করে তাকে যদি আপনি নিজস্ব একটা প্রক্রিয়ার মধ্যে না নিয়ে আসেন, তাদেরকে যদি সত্যিকার ভাবে প্রতিনিধিত্ব না করতে দেন এবং দর কষাকষি সংস্কৃতিও যদি তৈরি না হয়, তাহলে কিন্তু বিশৃঙ্খলা হবে। অতএব এটা নির্ভর করে একটা সামগ্রিক ব্যবস্থার উপরে, যার জন্য পুরো প্রক্রিয়াটি আসলে কিভাবে সাজানো হচ্ছে সে বিষয়ের উপর। আপনাকে অনেক ধন্যবাদ সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য। আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালে অস্থায়ী গুদাম স্থাপন করবে 2 ব্যবসায়ী সংগঠন। সোমবার বিজিএমইএ এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিমানবন্দরের 3য় টার্মিনালে আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখতে অস্থায়ী সমাধান হিসেবে রাব হল বা গুদাম স্থাপন করা হবে। রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও সচল রাখার স্বার্থে জরুরি পরিস্থিতি মোকাবেলায় তারা এ গুদাম স্থাপন করছেন। এর আগে 20 অক্টোবর ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে কার্গো ভিলেজের ক্ষতি কাটিয়ে ওঠা এবং আমদানি পণ্যের সুরক্ষায় অস্থায়ী গুদাম করার বিষয়ে সরকারের অনুমোদন নেওয়া হয়। রেকর্ড উচ্চতায় পৌঁছার পর বিশ্ববাজারে এবার দ্রুত কমতে শুরু করেছে স্বর্ণের দাম। 1 সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম কমেছে 8%, যা 12 বছরের মধ্যে 1 সপ্তাহে সর্বোচ্চ হারানোর হার। খাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ব অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে, পাশাপাশি ভূ রাজনৈতিক উত্তেজনাও কমছে, যার প্রভাবই স্বর্ণের বাজারে নিম্নমুখী। ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানোর কয়েকদিনের মাথায় কমতে শুরু করেছে স্বর্ণের দাম।
goldprice.org-এর তথ্যানুসারে গত 21 অক্টোবর প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় $4,355 পর্যন্ত। এরপর থেকেই সপ্তাহ জুড়েই কমেছে দাম। সবশেষ 27 অক্টোবর দিনের শুরুতে দাম $4,100 থাকলেও দিন শেষে $3,080 নেমে যায়। মঙ্গলবার দিনের শুরু থেকেই নিম্নমুখী মূল্যবানে ধাতুটির দাম। খাত সংশ্লিষ্টরা বলছেন, বছরের শুরুতে ভূ রাজনৈতিক অস্থিরতা, ফেডারেল রিজার্ভের সুদহার কমার সম্ভাবনা আর ডলারের দুর্বলতার কারণে স্বর্ণের চাহিদা বেড়েছিল। তবে এখন পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে, ফলে স্বর্ণের উপর চাহিদা কমছে। মিডল ইস্ট ক্রাইসিস অনেকটা তাদের ডাউন হয়ে গেছে, ক্রাইসিসগুলি অনেকটা বিশের দিকে ভালোর দিকে যাচ্ছে। চায়নার সাথে সম্পর্কের একটা উন্নয়নের ধারাবাহিকতায় আগাচ্ছে। তারপরে হলো এর মধ্যে মালয়েশিয়া আসছে, এশিয়ার সাথে বিভিন্ন রকমের জটিলতা ট্রাম্প বা আমেরিকা এইগুলি মিলিয়ে কাজ করতেছে। এদিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দাম না কমলেও এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে প্রায় 6%। সবশেষ সোমবার ভরিতে 3,500 টাকা কমিয়ে 22 ক্যারেট স্বর্ণের নতুন দাম 2,04,283 টাকা নির্ধারণ করে জুয়েলার্স সমিতি। আমাদের দেশের মার্কেটটা নির্ধারণ করে বিশেষ করে বুলিয়ন যারা তেজাবি গোল্ড বা পিওর গোল্ড বিক্রি করে তারা নির্ধারণ করে, এবং আমরা যারা জুয়েলারি ব্যবসায়ী আছি তারা সেই মার্কেট থেকে দেখে, ওই বুলিয়ন মার্কেট বা পুদ্দারদের মার্কেট দেখে আমাদের এখানে নির্ধারণ করা হয়। বাজার বিশেষজ্ঞদের ধারণা, স্বল্প মেয়াদে দাম আরও কিছুটা কমলেও 2026 সালে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী হতে পারে। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস অনুযায়ী আগামী বছরের মাঝামাঝি স্বর্ণের দাম বাড়তে পারে প্রায় 6%। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সকল ব্যাংকের নিয়ন্ত্রণই বাংলাদেশ ব্যাংকের হাতে থাকা প্রয়োজন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের উপদেষ্টা আহসানুল্লাহ। এ সময় তিনি বলেন, দুর্বল ব্যাংক একীভূত করার বিকল্প নেই। তিনি জানান, 5 ইসলামী ব্যাংক একীভূত হয়ে একটি শক্তিশালী ব্যাংক হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ ও পিটিইআরসি আয়োজিত ব্যাংকিং খাতের সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনায় বক্তারা বলেন, গেল 10 থেকে 15 বছর কেন্দ্রীয় ব্যাংকের মতো নিয়ন্ত্রণ সংস্থায় থেকে যারা অনিয়ম, দুর্নীতি ও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে তাদেরকে শাস্তি ও আইনের আওতায় আনতে হবে। এ সময় বিশ্লেষকরা বলেন, ব্যাংক খাতের আরও সংস্কার প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের ক্ষত দূর করতে হবে, একই সাথে রাজনৈতিক চাপ থেকেও কেন্দ্রীয় ব্যাংককে মুক্ত রাখতে হবে। এ সময় বক্তারা বলেন, কয়েকটি বড় গ্রুপ ব্যাংক থেকে ঋণ নিয়ে পাচার করেছে ও খেলাপি হয়েছে। খেলাপি ঋণ আদায়ে কেন্দ্রীয় ব্যাংক কতটা কার্যকর ভূমিকা রাখছে তা নিয়েও সমালোচনা করেন বক্তারা। দেশের পুঁজিবাজার উন্নয়নে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সঙ্গে কাজ করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি। এ লক্ষ্যে মঙ্গলবার রাজধানীতে ডিএসি কার্যালয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। অনুষ্ঠানে ডিএসসি চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, দেশের পুঁজিবাজার বর্তমানে একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থাও ফিরতে শুরু করেছে, পাশাপাশি সক্রিয় হচ্ছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও। এই অংশগ্রহণের পরিধি আরও বাড়াতে চায় ডিএসসি। তার মতে, ডিসিসিআই পুঁজিবাজারের একটি বড় স্টেক হোল্ডার, তাই সংগঠনটির সাথে ডিএসসির বাজার উন্নয়নে কার্যকর অগ্রগতি হবে বলে আশা করেন তিনি। ভবিষ্যতে অন্যান্য ব্যবসায়ী সংগঠনের সাথেও এ ধরনের পারস্পরিক সহযোগিতা জোরদার হবে বলেও জানান ডিএসসি চেয়ারম্যান। এ সময় ডিসিসিআই নেতারা পুঁজিবাজারে ভালো প্রতিষ্ঠান আনতে তালিকাভুক্তির প্রক্রিয়া সহজ করার তাগিদ দেন। মেট্রো রেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয় ও রক্ষণাবেক্ষণ তদারকিতে কমিটি গঠন চেয়ে দায়ের করা 2টি রিটের আদেশ কাল। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে আজ শুনানি শেষে এ ঘোষণা দেন আদালত। এর আগে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার তানভীর আহমেদ রিট দুটি দায়ের করেন। রিটে মেট্রো রেল ও ঢাকার সব ফ্লাইওভারে ব্যবহার করা বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে একটি কমিটি গঠনের আবেদন করা হয়। এছাড়া বিয়ারিং প্যাড পরে নিহত আবুল কালামের পরিবারকে ক্ষতিপূরণ দিতেও নির্দেশনা চাওয়া হয়েছে। সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। $4,000 কোটি টাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখনও সেভাবে যান চলাচল নেই। তবুও 30,000 কোটি টাকার মনোরেলের জন্য সম্ভাব্যতা যাচাই শুরু করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রকল্প বাস্তবায়নের আগে এর প্রয়োজনীয়তা, চট্টগ্রামের জনসংখ্যা, নগর মহাপরিকল্পনা বিবেচনায় রাখার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার হিসেবে চট্টগ্রামে নিবন্ধিত যানবাহন আছে 4,64,389টি।
এর মধ্যে ৩,৯৪,৪৪৩টি যান মহানগরীর ৮০ লাখ মানুষের জন্য। এসবের বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি। গণপরিবহনের সংখ্যা নিতান্তই কম, যা আছে তাও মানহীন। এমন বাস্তবতায় মনোরেল নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। এরই মধ্যে জার্মানি ও মিশরের যৌথ মালিকানার কোম্পানি ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপকে দেওয়া হয়েছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। চট্টগ্রাম একটি কমার্শিয়াল হাব, একটা বাণিজ্যিক নগরী, বাণিজ্যিক রাজধানী। এটাকে আপনার ইমপ্লিমেন্ট করার জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ সো ফার আই এম থিঙ্কিং। তো আমরা মনে করি এটা যদি হয়ে যায় চট্টগ্রামের চেহারা পাল্টে যাবে। প্রকল্পে সম্ভাব্য ব্যয় প্রায় ৩০,০০০ কোটি টাকা। সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হতে সময় লাগবে ৭ থেকে ৮ মাস। বিশ্বের সবচেয়ে দীর্ঘ মনোরেল যেটা হচ্ছে কায়রোতে, সেটা আমাদের প্রোডাকশন। সুতরাং আমরা সেই প্রতিষ্ঠানকে নিয়ে এখানে করব। আমি মনে করি বাংলাদেশে এশিয়া সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মনোরেল এবং সবচেয়ে সুন্দর মনোরেল এটা হবে। মনোরেল বানানোর আগে নগরীর জনসংখ্যার অনুপাত, প্রয়োজনীয়তা আর মহাপরিকল্পনার সাথে সমন্বয়ের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। মহাপরিকল্পনার সাথে সমন্বয়হীনতা যদি হয় তাহলে সেটা সুদূর প্রসারী একটি সুফল বয়ে আনবে না। মহাপরিকল্পনাতে আমাদের যোগাযোগ ব্যবস্থা বা ট্রান্সপোর্টেশনের কী প্রস্তাবগুলো এসেছে সেই আঙ্গিকে আসলে মেট্রো রেল, মনোরেল যেটাই বলেন সেটা সম্ভাব্যতা যাচাইয়ের দিকে গুরুত্ব দেওয়া উচিত। চট্টগ্রামে ৪,২৯৮ কোটি টাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল খুবই সীমিত। তাই এখানে মনোরেল কতটা সাশ্রয়ী হবে সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বরিশালে নির্মাণের ৭ বছর পর দুটি পানি শোধনাগার চালুর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এদিকে দীর্ঘদিন পড়ে থাকায় অনেক যন্ত্রপাতি নষ্ট ও চুরি হয়ে গেছে। ৫৬ কোটির প্রকল্প চালু করতে বাড়তি ব্যয় হচ্ছে ৭ কোটি। বরিশাল নগরীর বেলতলা ও দপদপিয়া এলাকায় ৫৬ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালে নির্মিত হয় দুটি পানি শোধনাগার। জনস্বাস্থ্য প্রকৌশলের অধীনে প্ল্যান্ট দুটি পরীক্ষামূলকভাবে কয়েক মাস চালুও ছিল। তবে ত্রুটিপূর্ণ নির্মাণের অভিযোগে সে সময় সিটি কর্পোরেশন বুঝে না নেওয়ায় অব্যবহৃতই ছিল পানি শোধনাগার দুটি। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না থাকায় প্ল্যান্টের অনেক যন্ত্রপাতি ব্যবহার অনুপযোগী হয়ে গেছে, চুরিও গেছে অনেক কিছু। সম্প্রতি প্ল্যান্ট দুটির জন্য নতুন করে ৭ কোটি টাকার দরপত্র দিয়েছে সিটি কর্পোরেশন। পরিত্যক্ত থাকার কারণে, অযত্নে থাকার কারণে এই অ্যাঙ্গেলগুলো নষ্ট হয়েছে। আরও অনেক আমাদের পাম্প এগুলো অনেক কিছু নষ্ট হয়ে গেছে। আমরা নতুন করে এখানে 200 কেভি ট্রান্সফরমার ছিল, নতুন করে 400 কেভি ট্রান্সফরমার দিয়েছি, সাথে ভিসিবি প্যানেল যোগ করছি। এটা যেহেতু প্রায় 7-8 বছর ধরে বন্ধ ছিল, এখন আমরা এটা চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং যে যন্ত্রপাতি বা যে প্রয়োজনীয় সামগ্রী এগুলো আমরা এখন ইনস্টল করতেছি। কর্মকর্তারা বলছেন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারে প্রতি বছর 1 সেন্টিমিটার করে নামছে পানির স্তর। চালু হলে প্রতি প্ল্যান্টের মাধ্যমে নদী থেকে 1,60,00,000 লিটার পানি শোধন করে সরবরাহ করা যাবে বলছেন সংশ্লিষ্টরা। বরিশাল শহরকে বাঁচাতে হলে একটা বড় কাজ হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের ব্যবহারটা কমাতে হবে। সেই উদ্যোগে নিয়ে যেহেতু আমাদের দুটো আছে, তারপর আমরা একটা এক্সপার্ট যারা আছে এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের আমরা কল করলাম, তারা আসলো, 2টা টিম আসছে, 2টা টিম 2 রকম আর কি রিপোর্ট দিল। দেওয়ার পরে তাদের প্রেক্ষিতে আমরা টেন্ডার দিই। 58 বর্গ কিলোমিটার বরিশাল নগরে দৈনিক বিশুদ্ধ পানির চাহিদা 7,20,00,000 লিটার। এর বিপরীতে ভূগর্ভস্থ 3,20,00,000 লিটার পানি সরবরাহ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।